একাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা জানো যে তোমাদের 13ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফার্স্ট সেমিস্টারের। 19 তারিখে তোমাদের ইংরেজি পরীক্ষা আছে। এখন যে তোমাদের যে টেক্সটগুলো আছে, যে গল্পগুলো আছে, যেমন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সামি অ্যান্ড মাদার ওরশিপ এবং অমরনাথ, এই তিনটে টেক্সটের দুটো তোমাদের কাছে খুবই কঠিন মনে হয় এবং অ্যাস্ট্রোলজার ডে মোটামুটি তোমাদের সহজই লাগে। তবুও আমি তোমাদেরকে তিনটের টেক্সটের উপরে আমি সাজেস্টিভ কিছু ওয়ান শট তোমাদেরকে দেব। আজকের ভিডিওটা দেখলে তুমি বুঝে যাবে অমরনাথ গল্পটা সম্পর্কে এবং অমরনাথ গল্প থেকে যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেরে যাবে। অমরনাথের মতো কঠিন গল্পটা জলবৎ তরলং হতে চলেছে আজকের এই ভিডিওতে। প্রথমত আমি তোমাদেরকে বলবো যে এই যে অমরনাথ গল্পটা, তোমরা জানো যে দ্য মাস্টার অ্যাজ এ শহিম, এখান থেকে এইটা নেওয়া হয়েছে। অমরনাথ হলো এক বিশেষ ধরনের ট্রাভেলগ, ঠিক আছে? অমরনাথ হচ্ছে এক ধরনের ট্রাভেলগ, মানে হচ্ছে ভ্রমণমূলক যে গল্প সেগুলোকে বলা হয় ট্রাভেলগ। এটা আবার এক বিশেষ ধরনের বায়োগ্রাফি, কোনো একটা ব্যক্তির জীবনী সম্পর্কে এখানে লেখা আছে। এই যে গল্পটা যেখান থেকে নেওয়া হয়েছে সেই বইটার নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই শ হিম। হিমটা এখানে ওঠেনি, যাই হোক। এর যে সাবটাইটেল, সেই সাবটাইটেলটা কী ছিল? বিং পেজেস ফ্রম দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ। এই যে তোমাদের অমরনাথ গল্পটা তোমাদের 1910 সালে প্রকাশিত হয়েছিল। ব্যাস এইটুকু ইনফরমেশন যথেষ্ট অমরনাথ টেক্সটের জন্য। এবার আমি চলে যাচ্ছি তোমাদের অমরনাথের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে অনশট আকারে তোমাদেরকে সাজেস্টিভ কিছু আমি তথ্য শেয়ার করছি, যেগুলো তোমাদের আপকামিং এক্সামে প্রশ্ন উত্তর করতে সাহায্য করবে। দেখো, স্বামী ওয়াজ টেকিং অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন অ্যাট আচ্ছাবল উইথ হিজ ফলোয়ার্স। অর্থাৎ স্বামী তার ফলোয়ারদের সঙ্গে মুঘল নামক যে গার্ডেন, সে গার্ডেনে অর্থাৎ আচ্ছাবলে অবস্থিত মুঘল নামক গার্ডেনে একটা ওপেন এয়ার মিল করছিল, অর্থাৎ খোলা আকাশের বা বাতাসের মধ্যে বসে তারা খাবার খাচ্ছিল। এই আচ্ছাবলটা কোথায়? না তো কাশ্মীর কী জন্য? তোমরা জানো যে প্রাকৃতিক নৈসর্গের জন্য বিখ্যাত। এই মুহূর্তে স্বামীজি হঠাৎ করে ঘোষণা দেয় যে তারা অমরনাথ ভিজিট করবে এবং তার সঙ্গে তার ফলোয়ার্সদেরকে এবং সিস্টার নিবেদিতাকে সে নিয়ে যাবে। সিস্টার নিবেদিতা, এই নামটা স্বামী বিবেকানন্দই দিয়েছিল নিবেদিতাকে, এবং তিনি তাকে ডটার বলেও কিন্তু সম্বোধন করেন। আর এই জার্নির বিষয়টা শোনার পরে প্রত্যেকেই ডিলাইটেড হয়েছিল। স্বামী এই যে তোমার জার্নিটার যে মূল দায়িত্ব সেটা দেওয়া হয়েছিল কাকে? একজন স্টেট অফিসিয়ালকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। স্বামী তার ফলোয়ার্সদেরকে নিয়ে, অর্থাৎ অনুগামীদেরকে নিয়ে তাদের যে বোট অর্থাৎ জাহাজে নৌকাতে তারা ফিরে গিয়েছিল। কোথায়? সেটা ছিল ইসলামাবাদে। কী জন্য ফিরে গিয়েছিল? না তো তাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য ফিরে গিয়েছিল। সেখানে তারা কী করেছিল বলছে, 2 or 3,000 পিপল ক্যাম্প ইন আ ফিল্ড। 2 থেকে 3,000 মতো, 2,000 বা 3,000 মতো লোক কী করেছিল? মাঠের মধ্যে ক্যাম্প তৈরি করেছিল। তারা এই যে পিলগ্রিমসগুলো ছিল, অর্থাৎ তারা সবাই পিলগ্রিমস ছিল, তীর্থযাত্রী ছিল। এই তীর্থযাত্রীরা তাদের যে এই ক্যাম্পটা ছেড়ে এসেছিল বিফোর ডন, অর্থাৎ সকাল হওয়ার আগেই, বা আমরা বলতে পারি যে অ্যাট আর্লি মর্নিং, খুব সকালবেলায়। এবং ওইখানে যে ছাইটা পড়েছিল, ঠিক আছে, দ্য অ্যাসেস লেফট বিহাইন্ড, যে ছাইটা পড়েছিল সেটা ছিল কুকিং ফায়ারের ছাই। এরপর আমরা বলতে পারি যে এই যে পিলগ্রিমসটা বাজার বইতো সাথে করে, অর্থাৎ তারা যেখানে যেত একটা বাজার বয়ে নিয়ে যেত, এবং ওই যে বাজারে ওখানে তারা দোকান তৈরি করতো, দোকান বসাতো। সেই দোকানে কী পাওয়া যেত? ড্রাই ফ্রুটস পাওয়া যেত, মিল্ক পাওয়া যেত, ডালস পাওয়া যেত এবং রাইস পাওয়া যেত। কী তথ্য তুমি জানতে পারছো সেগুলো তোমাকে
তুমি স্ক্রিনশট করে নেবে, আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব। এরপর আমরা একজনের নাম পাবো যে হচ্ছে তহসিলদার। তহসিলদার বলতে একজন রেভিনিউ কালেক্টরকে বোঝানো হয়েছে, যার টেন্টটা অর্থাৎ তারা এক জায়গায় তাঁবু টাঙিয়ে ছিল। তো তাদের তাঁবুটা কোথায় ছিল, যে স্বামী এবং সিস্টার নিবেদিতার যে তাঁবু ছিল সে তাঁবুর মাঝামাঝিতে ছিল, এবং তার তাঁবুটা এমন একটা জায়গায় বসানো হয়েছিল যেখানে যে ইভিনিং ফায়ার, যে লাইট অর্থাৎ সন্ধ্যাবেলায় যে আগুন জ্বালানো হয়েছিল সেই আগুনের যে আলো, সেই আলোটা তার কিন্তু যে তোমার তাঁবুটা ছিল সে তাঁবুতে কিন্তু ওই আলোর কিন্তু অ্যাডভান্টেজটা ছিল। তাদের যে তাঁবুগুলো ছিল অর্থাৎ যে সমস্ত মঙ্ক সন্ন্যাসীরা তীর্থযাত্রী হিসেবে স্বামী বিবেকানন্দের সঙ্গে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, তারা যে টেন্টের মধ্যে ছিল সেই টেন্টটার রং ছিল গেরুয়া কালার, যেটাকে বলা হয় স্যাফরন কালার। এবং এই যে টেন্ট বা তাঁবু, এই তাঁবুর সাইজটা ছিল তোমার একটা বড় সাইজের যে তোমার আমব্রেলা হয়, ছাতা হয়, সেই ছাতার আকৃতির বা ছাতা সাইজের। আমরা বলতে পারি যে সেখানে প্রায় 100 জন মতো মঙ্কস ছিল, 100 জন মতো সন্ন্যাসী আমরা ছিল, এটা আমরা জানতে পারবো। এই তাদের মধ্যে স্বামীজির একটা কথোপকথন হতো, এবং এই কথোপকথনের মূল বিষয়বস্তুই ছিল হচ্ছে লর্ড শিবাকে নিয়ে, অর্থাৎ শিবকে নিয়ে। অন্যান্য যে সমস্ত মঙ্কসরা ছিল তাদের কিন্তু মোহাম্মেদানস এবং অর্থাৎ মোহাম্মদের ভক্ত যারা ছিল, অর্থাৎ আমাদের মুসলিম ধর্মের যে নবী, শেষ নবী, তার যে ভক্ত বা অনুগামী ছিল, তাদের প্রতি কী ছিল না, অন্যান্য যে সমস্ত সন্ন্যাসী ছিল তাদের কোনো সিম্প্যাথি বা করুণা ছিল না, কিন্তু স্বামীজির কিন্তু তাদের প্রতি করুণা ছিল। তারা অর্থাৎ ওই মঙ্করা ভাবতো যে হিন্দু এবং মুসলিম হচ্ছে আসলে একটা দুজন বিরোধী সত্তা, এরকম মনে করত। পাঞ্জাবের যে মাটিটা ছিল, সেই মাটিটা রাঙা হয়েছিল, রক্তে রাঙা হয়েছিল। কাদের রক্তে? সে সমস্ত ব্যক্তিদের রক্তে যারা ফেথ অর্থাৎ বিশ্বাসের জন্য মারা গিয়েছিল। এরপর আমরা দেখতে পাবো যে আদার ওয়ার্ল্ডলিনেস মিনস, অর্থাৎ এখানে আমরা আদার ওয়ার্ল্ডলিনেস অর্থাৎ পাবো, অর্থাৎ অন্য বলছে যে ওয়ার্ল্ডলি যে কনসার্ন, পার্থিব যে ধারণা বা স্পিরিচুয়াল যে ম্যাটার, সেখান থেকে ডিটাচ থাকা, দূরে থাকা যে আইডিয়া, সেটা ছিল হচ্ছে স্বামী বিবেকানন্দের মধ্যে। এবং এইটা মেড স্বদেশ এবং বিদেশ ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ এই আদার ওয়ার্ল্ডলিনেস কিন্তু স্বদেশ এবং বিদেশকে কী করেছিল? ইনডিস্টিংগুইশেবল করে দিয়েছিল, ঠিক আছে, পৃথক করে দিয়েছিল। স্বামী ডিড নট ফেভার অর্থোডক্সি, অর্থাৎ স্বামী কিন্তু এই বিরোধিতা করা কিন্তু কন্ট্রাডিকশন কিন্তু পছন্দ করতো না। এখানে যে আমরা অ্যানাক্রনিজম অফ ফিউচার যে শব্দটা পাবো, সেটা হচ্ছে স্বামীজিকে বোঝানো হচ্ছে। অ্যানাক্রনিজম অফ ফিউচার বলতে স্বামীজিকে বোঝানো হচ্ছে। অ্যানাক্রনিজম মানে হচ্ছে যে সময়ে স্বামীজি থাকছে সেই সময়ের যে কালচার বা সেই সময় থেকে সে যেন একটু ব্যাকডেটেড, এরকমটা বোঝানো হচ্ছে। তারা যখন তাদের তাঁবুটা ছেড়ে দিয়ে যখন চলে আসতো, আফটার লিভিং দে ক্যাম্পড ফর নাইট অ্যাট পবন, তারা পবনে কী করতো? তারা পবনে তারা রাতের জন্য কী করতো? তাঁবু খাটাতো। এই পবনটা ছিল হলি স্প্রিংয়ের জন্য বিখ্যাত। আমরা লক্ষ্য করতে পারবো যে এই পবনে সিস্টার নিবেদিতা নোটিশ করেছিল, বা ওই সমস্ত যে তীর্থযাত্রীরা ছিল তারা নোটিশ করেছিল? লাইটস ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার, বলছে কালো জলে আলোর যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশনটা প্রতিবিম্বটা তারা লক্ষ্য করেছিল অফ দ্য ট্যাঙ্ক, অর্থাৎ পুকুরের জল। দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যাবেলায়, থ্রংস অফ পিলগ্রিমস ফ্রম শ্রেণ টু শ্রেণ, এক মন্দির থেকে আর এক মন্দিরে দর্শনার্থীদের যে ঢল বা ভিড়, সেটা লক্ষ্য করেছিল। এরপর আমরা দেখতে পাবো পেহেলগাম নামে একটা আমরা গ্রাম দেখতে পাবো। এই গ্রামটা আসলে হচ্ছে সেফারদের, অর্থাৎ যারা মেষ পালক তাদের গ্রাম। এই গ্রামটাতে কী করা হয়েছিল? তারা একদিনের জন্য থেমেছিল এবং সেখানে তারা তাঁবু করেছিল, এবং সেখানে অ্যাকচুয়ালি তারা থেমেছিল একাদশী পালন করার জন্য। আর এই যে পেহেলগাম, এই
জায়গাটা ছিল আসলে একটা র্যাভাইন। এই র্যাভাইন মানে হচ্ছে একটা স্মল ভ্যালি, উপত্যকা। এর যে সৌন্দর্য ছিল, এর যে তোমার সিনিক বিউটি যেটা ছিল, ওয়াজ ইকুয়াল টু দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে। অর্থাৎ সুইজারল্যান্ড এবং নরওয়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মতো সৌন্দর্য ছিল হচ্ছে তোমার এই পেহেলগামের। এখানে এই পেহেলগামে কিন্তু যে সমস্ত তীর্থযাত্রীরা গিয়েছিল, নিবেদিতা এবং তার সহযোগী যে তীর্থযাত্রীরা ছিল, তারা কী কী দেখেছিল? লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস দেখেছিল তারা। হিউম্যান ডুয়েলিংস অর্থাৎ মানুষের যে বসবাসের চিহ্ন, সেটা দেখেছিল। এ ব্রিজ, এ ফার্ম হাউস উইথ ইটস প্লাউড ফিল্ড, মানে চষা যে জমি, সেটা দেখেছিল, লাঙল দেওয়া জমি দেখেছিল। অ্যান্ড এ ফিউ সেটার হাটস বলতে এখানে বোঝানো হয়েছে এক বিশেষ ধরনের হাট, যে হাটটা কিন্তু কোনো একটা উচ্চভূমির যে সবুজ উচ্চভূমিতে কী করা হতো, তৈরি করা হতো। মূলত এই যে সেটার হাটসে কিন্তু সেফার্ডরা থাকতো। এটা কিন্তু তোমাদের প্রশ্নের জন্য আসতে পারে। লিভিং পেহেলগাম, তারা যখন পেহেলগাম ছেড়ে চলে এসেছিল, দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, অর্থাৎ পেহেলগাম থেকে চলে এসে প্রথম দিন তারা তাঁবু টাঙিয়েছিল কোথায়? একটা পাইন উডে, অর্থাৎ একটা পাইনের বনে। তারপরের দিন তারা একটা স্নো লাইন পার করে এসেছিল। ঠিক তারপরে দিন তারা কী করেছিল? তারপর দিন তারা একটা জমে যাওয়া যে নদী, ফ্রোজেন রিভার, তার পাশে তাদের তাঁবু খাটিয়েছিল। প্রথম দিন তারা যে আগুনটা জ্বালিয়েছিল, সে আগুনটা জ্বালিয়েছিল জুনিপার মানে জুনিপার এক বিশেষ ধরনের কাঠ, সেই কাঠ দিয়ে তারা আগুন জ্বালিয়েছিল। দে হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন অ্যালং গোটস পাথ, এবং তাদেরকে ওই যে পেহেলগাম ছেড়ে যখন তারা চলে এসেছিল, তখন তাদেরকে ছোট ছোট গলির মতো একদম সংকীর্ণ পথ তাদেরকে কী করতে হয়েছিল? পাড়ি দিতে হয়েছিল। তারপরে ঠিক এখানে ইন দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ যে কী করেছিল? দ্য কেভ অফ অমরনাথ সিচুয়েটেড, অর্থাৎ এই যে একটা তোমার ছড়ানো ছিটানো যে তোমার পাথুরে যে উপত্যকা, সেইখানে বা গুহা, সেখানে কিন্তু অমরনাথের যে গুহাটা ছিল, সেই গুহাটা অবস্থিত ছিল। এই অমরনাথ গুহাটা কিন্তু ডিভয়েড অফ লাইট, অর্থাৎ আলো থেকে দূরে ছিল। মানে ওই অমরনাথ গুহাতে কিন্তু আলো ছিল না। স্বামীজি অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ অন হিজ ওয়ে টু অমরনাথ। অমরনাথে প্রবেশ করার জন্য যা যা রিচুয়ালস ছিল, যা যা রীতিনীতি ছিল, প্রত্যেকটা রীতিনীতি কিন্তু স্বামীজি কিন্তু পালন করেছিল। সে যখন অমরনাথের গুহায় প্রবেশ করেছিল, তখন সে হাঁটু গেড়ে বসেছিল এবং ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিল 2 or 3 times আননোটিস, মানে 2-3 বার সে ওই রকম কিন্তু করেছিল। তার হাঁটু গেড়ে যে প্রণাম করা, সেই প্রণামটা কিন্তু করেছিল 2 থেকে 3 বার মতো, সবার অলক্ষ্যে। তারপরে সিস্টার নিবেদিতা লক্ষ্য করতে পেরেছিল এই যে অমরনাথ কেভ, এর বাইরে কিন্তু ব্রাহ্মণিক যে এক্সপ্লয়টেশন ছিল, অর্থাৎ ব্রাহ্মণরা যে নিচুদেরকে অত্যাচার করত, সেই এক্সপ্লয়টেশন, অর্থাৎ হেল্পলেস পিপুল, অসহায় লোকেদের প্রতি যে অত্যাচার ছিল, যে এক্সপ্লয়টেশন ছিল, নিপীড়ন ছিল, সেই নিপীড়নটা কিন্তু অমরনাথ গুহার বাইরে কিন্তু লক্ষ্য করা যায়নি। আমরা দেখতে পাবো যে দ্য পিলগ্রিমস কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন পর্যন্ত কিন্তু এই দিনটা কিন্তু এরা কিন্তু বিস্তার লাভ করেছিল। দে টাইড রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্য স্যাক্রামেন্ট, অর্থাৎ তাদের হাতে, অর্থাৎ যে সমস্ত পিলগ্রিমসরা অমরনাথের গুহায় মধ্যে প্রবেশ করেছিল, অমরনাথে গিয়েছিল, তাদের হাতে লাল এবং হলুদ রঙের কী ছিল? সুতো বাঁধা ছিল। অমরনাথ অ্যাকচুয়ালি কিসের জন্য বিখ্যাত ছিল? অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। অমরনাথ আসলে তার যে সরলতা এবং প্রকৃতির যে সান্নিধ্যে অবস্থিত, এর জন্যই কিন্তু প্রসিদ্ধ ছিল। আমরা দেখতে পাবো যে হাই অল্টিটিউডের যে ফুয়েলটা, যে জ্বালানিটা ছিল, সেটা কিন্তু সেন্টেড, মানে স্ক্যান্টি বলেছে, বা আমরা এখানে বলতে পারি যে সেন্টেড, ঠিক আছে, ফুয়েল ছিল। দ্য ফাইনাল লেগস অফ দ্য যাত্রা হ্যাড 3000 পিপল, অর্থাৎ এই যে যাত্রাটার যে সর্বশেষ যে অংশ, সেই অংশটাতে প্রায় 3000 মতো লোকজন কিন্তু ছিল। প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেফার্ডস ফার্স্ট
মানে কারা এই অমরনাথের গুহাটাকে প্রথম ডিসকভার করেছিল, প্রথম খুঁজে পেয়েছিল, সেটা হচ্ছে শেফার্ডসরা অর্থাৎ মেষ পালকেরা। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিল টু স্বামীজি দ্য সিক্রেট অফ কৈলাস। এই যে গুহাটা, এই গুহাটা কিন্তু স্বামীজির সামনে রিভিল করেছিল, প্রকাশ করেছিল কৈলাসের যে, কৈলাস বলতে তাদেরকে এখানে একটা পবিত্র বিষয় হিসাবে ধরা হতো, সেই যে কৈলাসের যে সিক্রেট যে রহস্য সেটাকে উন্মোচন করেছিল। যখন স্বামী বিবেকানন্দ অমরনাথের গুহায় প্রবেশ করেছিল তখন সে মন্ত্র জপ করেছিল, বলছে বিডস রেফার টু প্রেয়ার নেকলেস ফর চ্যান্টিং, অর্থাৎ ওই যে পুঁথির যে মালাগুলো ছিল সেই মালাগুলোতে মন্ত্র জপ করেছিল স্বামী বিবেকানন্দ। এবং সর্বশেষ যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে একটা আমরা আইস লিঙ্গাম পাবো। এই আইস লিঙ্গামটা হচ্ছে আসলে আইস পিলার, একটা বরফ জমে যাওয়া, সাদা বরফ জমে যাওয়া একটা স্তম্ভের মতো, যেটা আসলে ফ্যালিক সিম্বল অফ লর্ড শিবা, অর্থাৎ যেটা হচ্ছে ফ্যালিক সিম্বল, অর্থাৎ শিবলিঙ্গের মূর্তি বা শিবলিঙ্গের একটা সিম্বল রূপে কিন্তু এখানে ধরা দিয়েছিল। তো মূলত এই বিষয়টা, এই তথ্যগুলো একটা, এই যে তোমাদের যে অমরনাথ গুহাতে কি গিয়েছিল, অমরনাথ গুহাতে যাত্রার সময় পিলগ্রিমেজ যারা তোমার তীর্থযাত্রী ছিল, নিবেদিতা থেকে শুরু করে নিবেদিতা তোমার স্বামী বিবেকানন্দ, তহসিলদার বা অন্যান্য যে সমস্ত অফিসিয়ালসগুলো ছিল বা অন্যান্য যে সমস্ত মুসলিম অ্যাটেন্ডেন্টগুলো ছিল, প্রত্যেকে কী কী জিনিস এক্সপেরিয়েন্স করেছিল এবং তারা তাদের যাত্রাপথে কোথায় কোথায় থেমেছিল, কী কী দৃশ্য তারা উপভোগ করেছিল, আলটিমেটলি সবশেষে গিয়ে তারা কিভাবে অমরনাথ গুহাতে প্রবেশ করেছিল এবং সেখানে প্রবেশ করার সময় স্বামী বিবেকানন্দ কেমন রূপ আচরণ করেছিল, এই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো, আমি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটার উপর বেশ করে আমি তোমাদেরকে কিন্তু মোটামুটি করে 40টা মতো আমি অন শর্ট দিলাম। আমি আশা রাখি এই 40টা অন শর্ট তুমি যদি করে যেতে পারো, একটা প্রশ্ন তোমার এক্সামের জন্য বাঁধবে না, আমি কথা দিচ্ছি। এগুলো তোমরা ভালো করে করে যাও। আশা করি তোমরা প্রত্যেকেই এই গল্পটা তোমরা আগেও পড়েছিলে, এখন একটা সম্যক আইডিয়া তোমরা লাভ করলে। তোমাদের হাতে খুব অল্প সময়, তাই আমি এই গল্পটাকে ডিটেলসে বললাম না, জাস্ট যতটুকু তথ্য সাজেস্টিভভাবে তোমাদের এক্সামের জন্য কাজে লাগবে ততটুকুই তোমাদেরকে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং এর পরবর্তীতে কোনটা দিলে সুবিধা হবে, কোন ভিডিওটা তোমরা চাইছো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন শর্ট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।